হ্যাঁ স্যার একটা প্রশ্ন ওনার ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার তাহলে ইনফ্লামেটরি যেগুলা নন ইনফ্লামেটরি হচ্ছে স্যার ওল্ড এজ হচ্ছে। না ওল্ড এজে মেইনলি অস্টিওআর্থ্রাইটিস নিয়ে আসে, তবে সেও ইনফ্লামেটরি নিয়ে আসতে পারবে না তা না। আমার কথা আছে যে আমি অস্টিওআর্থ্রাইটিস ইনফ্লামেটরি কেন বলতে গেলে হয় আমার স্যার? ওল্ড হইতে হবে। হ্যাঁ ইনফ্লামেটরি কেন হয় স্যার? ইনফ্লামেটরি কেন হবে তাই? হ্যাঁ স্যার। কজ কি ইনফ্লামেটরি হতে মানে পারে? হ্যাঁ ইনফ্লামেটরি মানে হচ্ছে এটা অটোইমিউন ডিজিজ। অটোইমিউন ডিজিজ মানে হচ্ছে যে হ্যাঁ ওটা এগেইনস্ট যে কোনো মনে করো রিউমাটয়েড আর্থ্রাইটিস। এখন রিউমাটয়েড আর্থ্রাইটিসে অটোইমিউন ডিজিজে অনেকগুলো সাইটোকাইন তৈরি হয়। সাইটোকাইন 1, 6, T1 রেগুলেটরি ফ্যাক্টর, এগুলো হচ্ছে যে বিভিন্ন এনজাইমকে অ্যাক্টিভেট করে, ফলে সেখানে এনজাইম গুলো বিভিন্ন কার্টিলেজ গুলো বোনস গুলোকে ডিস্ট্রাকশন করা শুরু করে দেয়। তা ইনফ্লামেটরি অটোইমিউন ডিজিজ এটা তো আসলে আননোন কেন অটোইমিউন ডিজিজ হচ্ছে। প্রচুর অটোইমিউন ডিজিজ আছে, সেগুলো হচ্ছে আননোন। এবং এই কোনো একটা ডিজিজ যখন আমার বডির এগেনস্টে যখন অ্যান্টিবডি তৈরি হয়, তখন তো আমি তো তৈরি করতে বলি না, বডি তো কার তৈরি করবে কার করবে না এটা আননোন মেকানিজমে হয়ে যাচ্ছে। তখন ওই সমস্ত কন্ডিশনে তোমার ইনফ্লামেটরি বা ওই সমস্ত কন্ডিশনে তোমার সাইটোকাইন রিলিজ হলে ওরা বিভিন্ন এনজাইমকে স্টিমুলেশন করে ওরা আলটিমেটলি তোমার হয় বিভিন্ন কার্টিলেজ গুলোকে ডিস্ট্রাকশন করে ফেলে। ঠিক আছে, আমরা একটু আগাই। সবাই জয়েন করছে মনে হয়। মাহাদি পাঠ করে গেছে। হ্যাঁ, তাহলে আমরা আগাইতে পারি না। আচ্ছা, ট্রিটমেন্টে তাহলে আলটিমেটলি তারা ওয়েট লস করতে বলতে হবে। যদি ওভার ওয়েট অনেক ওবেস ওম্যান আসে, এখন তারা যদি বলি যে এই হাঁটু নিয়ে এখন হাঁটবেন কি করে, এখন তার ওয়েট লস করতে পারবে না। এই কোমর নিয়ে হাঁটবেন কি করে, এখন তার ওয়েট লস করতে পারবে না। সেই ক্ষেত্রে অল্টারনেটিভ হচ্ছে যে তাকে লাঠি দিতে বলতে হবে, আপনি লাঠি ভর দিয়ে হাঁটবেন। হ্যাঁ, এই বয়সে লাঠি মান সম্মান যাবে, এখন আর মান সম্মান যাওয়ার কিছু নাই। লাঠি একটা ঔষধ, শরীরের ভরটা লাঠির উপরে দেবে, লাঠি ভেঙে যাক কিন্তু হাঁটু আর মাজা যেন না ভাঙে। অর্থাৎ তাকে ওয়াকিং স্টিক দিতে হবে। একবার এফসিএস পরীক্ষায় আমাদের এক স্যার এই কথাটা একটা সেই স্টুডেন্ট বলে নাই, ফেল করছে। ওয়াকিং স্টিক, অস্টিওআর্থ্রাইটিসের ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট হচ্ছে ওয়াকিং স্টিক, লাঠি দিয়ে হাঁটা। স্যার বারবার বলতো তুমি দাও বা না দাও, গ্রামে ঘাটে দেখবে অনেক মহিলা, অনেক পুরুষ লোক এবং মহিলা লোক ওল্ড এজে তাদের নিজেদের প্রয়োজনে দেখো হাতে লাঠি তুলে নেয়। তুমি অ্যাডভাইস করো আর না করো। অর্থাৎ অস্টিওআর্থ্রাইটিস এমন একটা পর্যায়ে নিয়ে যায় তাকে লাঠি লাগবেই, সে বুঝতে পারে। ইউজ অফ দ্য হাই কমোড, যদি হাই কমোড থাকে বলতে হবে, নাহলে বলতে হবে চেয়ার বাথরুম কিনতে পাওয়া যায়, চেয়ার বাথরুমে বাথরুম করবে। প্রেয়ার চেয়ার, অর্থাৎ তাকে চেয়ারে বসে নামাজ পড়তে হবে। দেখো অনেক মসজিদে চেয়ারে বসে নামাজ পড়া শুরু করছে অনেক বয়স্ক লোকেরা। এবং আমার প্র্যাকটিস ফিল্ডে প্রচুর আসে, আমার যে লিখতে লিখতে আমি হাঁপায়া যায়। লাঠি ভর দিয়ে হাঁটবেন, আপনি কমোডে অথবা চেয়ার বাথরুমে বাথরুম করবেন, চেয়ারে নামাজ পড়বেন, হাঁটু মাজা ভাঁজ করে কোনো রান্না বান্না কুটাকুটি ঘর দোয়া মোছা করবেন না। তারপরে তাকে হিট বা কোল্ড থেরাপি, তাকে সেখানে গরম স্যাক অথবা ঠান্ডা স্যাক, অনেকে বলে যে এরকম সুন্দর সুন্দর ব্যাগ আছে, সেরকম গরম পানি ভরে ব্যাগে নিয়ে আজকে নেন, খুব ভালো। কিন্তু ওই ব্যাগ ফেটে যখন সমস্ত স্কিন পুড়ে যাবে তখন বুঝবেন খেলাটা। হ্যাঁ, আমার যখন হাত ভেঙে গেছিল গরম স্যাক নিতে গিয়ে, ওই ব্যাগটা ফেটে গিয়ে আমার তো জামা কাপড় সব গরম হওয়া শুরু করলো, বাকি স্কিনে লাগে নাই। এটা ভালো স্যাক হচ্ছে যে কাপড় আগে যেরকম ছিল হারিকেনে গরম করে, ল্যাম্পে গরম করে, এখন প্রয়োজনে আয়রনে গরম করে এটা নিবেন, অথবা গরম পানিতে কাপড় ভিজায় নিংড়ায় নিবেন, এটা বেশ স্যাক। ওই সমস্ত হট ওয়াটার ব্যাগ ট্যাগ যেগুলো নতুন ফ্যাশনেবল রয়েছে এগুলো করবে গোড়ার ডিম। হ্যাঁ, ডাইরেক্ট কাপড় গরম করে স্যাক নেওয়াটা হচ্ছে যে বেশ স্যাক। টপিক্যাল এনএসআইডি বা ক্যাপসাইসিন, এটা যে আমি কত খুঁজছি বাজারে, এই বদমাইশ গুলো বাজারে নাই, এটা আমি দেওয়ার চেষ্টা করি। কিন্তু টপিক্যাল এনএসআইডি যত পেইন কিলার ক্রিম পাবা এগুলো দিয়ে দেবা, ক্লোরোফেনিক জেল পাওয়া যায়, অ্যাপ্লাই লুকারিটোয়াজিডি, এটা খুব ভালো কাজ করে। কিন্তু এটা আমি ওই ইন্টারনাল লাইফে পেয়েছিলাম, কিন্তু এখন কোথাও দেখি না, হয়তো দাম কম, ওরা বানায়ও না, বিক্রিও করে না। প্যারাসিটামল, এই বয়সে পেইন কিলার নিষেধ, প্যারাসিটামল বেস্ট। তাকে প্রয়োজনে না পা দুইটা না পা একসাথে দিয়ে দেবা প্রয়োজনে, ব্যথা বাড়লে। হ্যাঁ, এনএসআইডি দিতে পারো। হ্যাঁ, খুব বেশি ব্যথা হলে ছটফট করতেছে তখন অল্প কিছুদিনের জন্য, হ্যাঁ, ক্যাভিটাস ইন্ডোমেথাসিন এবং স্ট্রং এনএসআইডি। হ্যাঁ, এনএসআইডি দেখো ডেভিডসনে দুটো ভাগে ভাগ করছে, মাইল্ড, মডারেট এবং স্ট্রং। মাইল্ড বলতে প্যারাসিটামল, মডারেট বলতে ওই যে ক্লোরোফেনাক গুলো।
ডাইক্লোফেনাক গুলো। আর স্ট্রং বলতে ইন্ডোমেথাসিন আছে, হ্যাঁ, নেপ্রোক্সেন আছে, সরি কিটোলাক, নেপ্রোক্সেন আছে মডারেটের ভিতরে, ইন্ডোমেথাসিন আছে, তারপর কিটোলাক আছে, হ্যাঁ, আর হচ্ছে আর কি আছে আমার ভুলে গেছি। মোটামুটি এইটাই প্র্যাকটিস করি বেশি, কিটোলাকও বেশি প্র্যাকটিস হয়, রোলাক হিসেবে ইউজ হয়। এই রিউম্যাকটা মোটামুটি তোমাকে যদি 50 mg দিয়ে দেওয়া হয় 2 বেলা, 7 দিন ভালো কাজ করে আপনার মিল খাওয়ার পরে খাবে। উইথ পিপিআই দিতে পারো, হ্যাঁ, সাথে। আমি সাধারণত 2, 4, 5 দিন হলে দিই না, লম্বা টাইম হলে তখন পিপিআই দিয়ে দিই। এবং কোনো অর্থোপেডিক স্যালারা এটা বা রিউমাটোলজিস্ট আবার ইন্ট্রা-আর্টিকুলার স্টেরয়েড দেওয়া হয়। এটা ভেরি, যদি ডেভিডসন বলছে বলে আমি লিখে নিয়ে আসছি, না হলে লিখতাম না। কিন্তু ইন্ট্রা-আর্টিকুলার স্টেরয়েড দিলে ওই ক্ষয়গুলো আরো বাড়ে বেশি। হ্যাঁ, রোগীর সাথে সাথে আরাম বোধ করবে, কিন্তু ক্ষয়গুলো বাড়বে। আমি থাকি হচ্ছে এই পর্যন্ত, তাকে কাউন্সিলিং করে দিই যে এটা আসলে এইভাবে চলতে হবে, এটা কোনো ওষুধ দিয়ে রিকভার করা সম্ভব না। আর ওজন তো এখন কমানো যাবে না, এখন এইভাবেই চলবেন, এইগুলো হাই কমোড বা চেয়ার বাথরুমে অথবা চেয়ারে নামাজ পড়বেন, প্রয়োজনে লাঠি পড়তে হাঁটবেন, একটু একটু স্যাক দিবেন, হ্যাঁ, একটা ক্রিম দিয়ে দিলাম, এটা একটু মাঝে মাঝে মালিশ করবেন। আর খুব বেশি ব্যথা হলে প্যারাসিটামল দুটো একসাথে খাবেন। তারপরে না কুলাইতে পারলে এটা ধরবেন না, এটাকে বিষ মনে করবেন, একেবারে সহ্য না করতে বলে তখন এটা খাবেন। এইটুকু পর্যন্ত থাকে, এর নিচে আর যায় না। স্যার বলো। স্যার অনেক সময় স্যার কোন্ডালিন সালফেট এবং গ্লুকোসামাইডও দেওয়া হয়, এগুলো গোড়ার ডিম করে, গোড়ার ডিম, এই নিয়ে অনেক কথা আছে। অর্থোপেডিক্স এরা ইচ্ছা মতো লেখে, ওইগুলো কোনো রোল নাই ম্যাক্সিমাম বইতে। হ্যাঁ, কোরআনিক লেখা আছে দেয়ার ইজ নো রোল, আর ডেভিডসনে আছে দেয়ার ইজ এ লিটিল বেনিফিশিয়াল ইফেক্ট, লিটিল। ওর দাম কত তুমি জানো? যারা এক দানাও উপকার করে না, তুমি তাকে 1 গাদা টাকা দিয়ে তুমি তার হয়রানি করতেছো। ওগুলো কোনো রোল নাই, সুতরাং ওটা ধরবাই না, ওটা না পারতে দিবাই না। আর কোম্পানির সঙ্গে যদি দরম মরম সম্পর্ক থাকে তাহলে সেটা আলাদা কথা। ইনভেস্টিগেশন, আচ্ছা, গাউটের ক্ষেত্রে সিবিসি তুমি করবা, সিবিসি করে ইএসআর বেশি পাবা, সিআরপি বেশি পাবা, সেম ইউরিক অ্যাসিড। গাউটে সবাই ভাবে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে, কিন্তু এটা চূড়া একটা টেস্ট। গাউটের সিভিয়ার পেইন হচ্ছে, ইউরিক অ্যাসিড টেস্ট করে দেখা যায় যে নরমাল, অত কয়েক ঘন্টার ভিতরে নরমাল হয়ে যায়। হ্যাঁ, হাই লেভেল হয়ে গেলে তার সিভিয়ার পেইন হয় এবং বডিতে অটোমেটিক্যালি তুমি পরীক্ষা করতে করতে দেখা যায় নরমাল হয়ে গেছে, মেবি নরমাল ডিউরিং অ্যাটাক। এই জন্য এর স্পেসিফিক টেস্ট হচ্ছে জয়েন্ট এক্সপ্রেশন করে টু সি দ্য ইউরেট ক্রিস্টাল দেখতে হয়। এটা কেউ করো না, ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট। ওই যে ফার্স্ট মেটাটার্সাল জয়েন্টের যদি পেইন সুইলিং হয় আর কিচ্ছু লাগে না, কোনো ইনভেস্টিগেশনই লাগে না। ট্রিটমেন্ট দিবার ওই যে ইন্ডোমেথাসিন, এটা কিন্তু ইন্ডোমেথাসিনটা স্ট্রং ওষুধ দিতে হয়। এখানে মাইল্ড ওষুধ বা মডারেট ওষুধ দিয়ে কোনো লাভ নাই, সহজে ব্যথা কমে না, পারলে ডোজ বাড়ায় দিতে হবে। ইন্ডোমেথাসিন এখানে 1 করে 50 mg 2 বেলা দিবা, যদি না কমে 2 টুকরো দিতে পারবা আফটার মিল, এবং এটা 1 মাস দিবা। যেহেতু 1 মাস দিচ্ছে একটা স্ট্রং এনএসআইডি, অবশ্যই সেখানে একটা এসোমেপ্রাজোল দিয়ে দেবা। কেন 1 মাস দিবা? প্রথম 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে ব্যথা যখন কমবে, তারপরে ইউরিক অ্যাসিড কমানোর জন্য তোমাকে কিছু ইউরিক অ্যাসিড কমানোর কিছু ওষুধ দিতে হবে। সেটা কি? এজলরিক, যেটা আছে যে অ্যালোপেরিডোনাল, এটাও দিতে পারো, অথবা ফেবুস্টার, যেটাকে বলা যায় ফেবুকজেস্টেট, এর যে কোনো একটা ফলো করতে পারো। এখন নতুন আসছে এটা, এখন সবাই এটাই লেখে, আগে আমরা এটা প্রচুর লিখছি। আমি এখনো মাঝে মধ্যে কাউকে এটা দিই, কাউকে এটা দিই। এটা লেখা আছে কখন? আফটার 7 days, অর্থাৎ প্রথম অবস্থায় এটা দিবা না, কারণ এটা দিলে কিন্তু ব্যথা আরো বেড়ে যাবে। এই জন্য প্রথমে ব্যথার ওষুধ দিয়ে ব্যথা আগে কমায় নাও, ব্যথা যখন কমে যাবে 1 সপ্তাহ পরে, 1 সপ্তাহ পরে তারপরে এইগুলো খাওয়া শুরু করবে, তখনই কিন্তু ব্যথার ওষুধ চলবে। আর এটা খাইলে তো ব্যথা বাড়বে, তখনও ব্যথার ওষুধ চলবে। তখন এর সঙ্গে অন্তত আরো 2-3 সপ্তাহ ব্যথার ওষুধ চালায় যাও। প্রথম 1 সপ্তাহ কিন্তু ব্যথার ওষুধ একা চলছে, পরে আমি 1 সপ্তাহ পরে এটা যোগ করে দিলাম, এর সঙ্গে আরো 2-3 সপ্তাহ ব্যথার ওষুধ চলছে, তাহলে ব্যথার ওষুধ আলটিমেটলি কত গেল? 1 মাস। আর 7 দিন পর থেকে এটা শুরু করে দিলাম। শুরু করে দিলে এটা বা এটা যে কোনো একটা শুরু করব। প্রথমে একটা করে 2 সপ্তাহ দেবো, তারপরে 2 বেলা করে কন্টিনিউ করব। কতদিন কন্টিনিউ করব? আনটিল দ্য টার্গেট ইউরিক অ্যাসিড লেভেল হাফ অফ দ্য রেফারেন্স রেঞ্জ। মনে করো ইউরিক অ্যাসিড লেভেল ছিল তো 4 to 7, তো 4 to 7 এর মাঝামাঝি কোনটা? মাঝামাঝি হচ্ছে যে তোমার হচ্ছে 5 এর নিচে আসলে তখন তুমি কমায়, তখন তুমি আস্তে আস্তে এটা বন্ধ করে দিবে। তাহলে তোমাকে 1 মাস 2 মাস পর পর ইউরিক অ্যাসিড লেভেল করতে হবে। ইউরিক অ্যাসিড লেভেল যদি দেখো যে মোটামুটি নর্মাল যে রেঞ্জ, হ্যাঁ, তার অর্ধেকই নিচে নেমে গেছে, তখনই আমরা এইগুলো বন্ধ করে দিতে পারি। এবং অবশ্যই সাথে অ্যাডভাইস করতে হবে ওই দানা জাতীয় যে খাবারগুলো আছে, বিশেষ করে যে ছোলা, সিম, হ্যাঁ, ডাউল, এই জাতীয় যে খাবারগুলো আছে, এগুলো তো প্রচুর ডিএনএ থাকে এবং ভেঙে প্রচুর ইউরিক অ্যাসিড ফর্মেশন হয়।
এবং আরো আছে গরুর মাংস, লাল মাংস যেগুলো আছে, গরুর মাংস, খাসির মাংস, এগুলো খুব বেশি হয় না। যেটা হয় ওই দানা জাতীয় খাবারগুলোতে। আর ফুলকপি যেরকম, ফুলকপি কিন্তু দানা জাতীয় খাবার, এগুলো অ্যাভয়েড করতে বলতে হবে। তাহলে ডাল জাতীয় খাবার, সিম জাতীয় খাবার, আর হচ্ছে যে ফুলকপি, এইগুলি। গরুর মাংস, ডিমে কোনো কোনো বইতে কথা, কোনো কোনো বলতে যে এটা খুব মাইল্ড ইফেক্ট করে, এটা বরং ওর একটা প্রিয় খাবার, তুমি এইভাবে ফতোয়া দিও না, এই খায়েন না, ও খায়েন না। বরং ওটা যদি খাইতে ইচ্ছায় খাবে, কিন্তু এই জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করে। মানুষকে কোনো কিছু খাওয়া নিষেধ করার আগে কিন্তু 10 বার ভাববা, যে একটা মানুষের একটা প্রিয় খাবার তুমি বন্ধ করে দিলে ঘরে সংসারে আগুন জ্বলবে। সেই জন্য কাউকে অ্যাডভাইস করার আগে হিসেব করতে হবে, আসলে আমি তাদের কতখানি হেল্প করতে পারবো এই ফতোয়া দিয়ে। এখানে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার গাউটে তো স্যার কোলসিস্টিন দেওয়া যায় কি স্যার? ওটা কোলসিসিন এই ব্যথার ওষুধে হচ্ছে কি অনেক সাইড ইফেক্ট করে, তো কারণ হাই ডোজে দিতে হয়, তখন এর পরিবর্তে কোলসিসিন দেওয়া যায়। হ্যাঁ, কোলসিসিন দেওয়া যায় ব্যথার ওষুধের পরিবর্তে। হ্যাঁ, মানে স্যার ডোজটা কিভাবে এটা কোলসিস্টিন? ডোজটা তো আমি আনি না, ওটা আমি প্র্যাকটিসও করি না। আমি তাহলে নেক্সট তোমাকে জানাবো। হ্যাঁ, কোলসিসিনটা আমি এইভাবে প্র্যাকটিস করে আসছি, বইতে এইটাই রাখছে। কোলসিসিন আমাদের দেশে পাওয়া যায় না তা না, পাওয়া যায়, তবে এটা ডোজটা আমি তোমাকে নেক্সট জানাতে পারবো। থ্যাংক ইউ স্যার। একটা কোশ্চেন স্যার। হ্যাঁ বলো। স্যার ফেবুসেট প্রথমে স্যার 2 স্কুলে একটা করে, স্যার পরে কন্টিনিউ বিডি করে দেওয়ার কারণটা কি স্যার? প্রথমে তো এই যে প্রথমে বললাম দিলে ব্যথা বাড়ে, এই জন্য একটা করে দাও। হ্যাঁ, একটা শরীর যদি অ্যাডজাস্ট হোক, তারপর 2টা করে দাও। এরপর সে রিমোটয়েড আর্থ্রাইটিস, এটাও তুমি সিবিসি করে ইএসআর পাবা, সিআরপি বেশি পাবা, আর এফেক্টর বা এসিপিএ করলে পজিটিভ পাবা 70% এর ক্ষেত্রে। সব ক্ষেত্রে আর এফেক্টর পজিটিভ পাওয়া যায় না, এই জন্য আর এফেক্টরকে একবারে স্ট্রংলি ধরে না, এই জন্য তো ক্রাইটেরিয়া বানাইছে, এসিআর ক্রাইটেরিয়া। কিন্তু এর ক্ষেত্রে তুমি ফার্স্টে যেটা দেওয়া হচ্ছে স্টেরয়েড দিয়ে শুরু করবা। স্টেরয়েড হচ্ছে যে ওয়েট যদি 3 কেজি তোমার 30 কেজি হয় তাহলে 30 mg দাও, যদি 40 কেজি হয় তাহলে 40 mg, 50 কেজি হলে 50 mg। আমি একটা এক্সাম্পল দিয়ে রাখছি, যে মনে করো 30 কেজি ওয়েটের একটা মানুষকে আমি 30 mg দিলাম, 30 mg দিব 1 মাস, দেওয়ার পরে তারপরে আস্তে আস্তে কমাবো, 5 mg করে কমাবো, হাফ mg, তারপরে দেবো 10 days। বুঝছি, তানিয়ারটা খুলে গেছে আবার। আচ্ছা, অফ করলাম। ঠিক আছে, তারপর হচ্ছে যে তারপর আবার 5 mg কমাইলাম, 2 দিলাম, এটা 10 days, তারপর আবার 1.5 দিলাম 10 days, তারপরে 1 দিলাম 10 days, তারপরে হাফ দিলাম 10 days, তারপরে বন্ধ করে দেবো। এইভাবে গ্রাজুয়ালি স্টপ করে দেবো, ট্যাপারিং করে। তাহলে এইভাবে আমরা দিতে পারি স্টেরয়েড দেওয়ার পরে। স্টেরয়েড দিলেই কিন্তু সব থেকে ভালো পেইন কিলার কিন্তু স্টেরয়েড। যত বড় ইন্ডোপ্যাথিসিন দাও না কেন, স্টেরয়েড দিলে কিন্তু পেইন আর্থ্রাইটিসের রোগী ভালো কমফোর্ট ফিল করে। আচ্ছা, ওকে, ইনফ্লামেটরি আর্থ্রাইটিস যেহেতু মেথোট্রেক্সের দিতে হবে, এই মেথোট্রেক্স নামে পাওয়া যেতে পারে, 10 mg হিসেবে স্টার্ট করবা এভরি ফ্রাইডে। মানে মনে রাখো, এভরি ফ্রাইডে তোমার কাছে আসে রবিবারে, তাহলে রবিবারে দাও, এভরি সানডে যেদিনে আসে ওই দিনই দিয়ে দাও। এটা ওয়ান্স উইকলি বলে দেওয়া, সপ্তাহে 1 দিন করে খাবে। অনেকে কিন্তু এটা লেখে না, অনেকে প্রতিদিন খাওয়া শুরু করে, সিভিয়ার সাইড ইফেক্ট নিয়ে আসে। সপ্তাহে 1 দিন করে খাবে, এটি কন্টিনিউ করবে। এটি মেথোট্রেক্স যেদিন খাবে ফলিসন, তো পরের দিন খাবে ফলিক অ্যাসিড 5 mg। হ্যাঁ, কারণ মেথোট্রেক্স দিলে ফলেটের পরিমাণ কমে যায়, এই জন্য সেটাও দিতে হবে নেক্সট ডেতে, এভরি স্যাটারডে। আমি ফ্রাইডে লিখছি, এখানে স্যাটারডে লিখছি, তোমার কাছে যেদিন আসবে তুমি সেদিন দিবা এটা, আর তারপরের দিন দিবা এটা। হ্যাঁ, ওইটাও ওয়ান্স উইকলি কন্টিনিউ কর। যদি রেসপন্ড না করে তাহলে এগুলো ডোজ বাড়াইতে হয়। তারপরে যদি রেসপন্ড না করে তখন অ্যাড করতে হচ্ছে স্যালাজি। তুমি এগুলো ডোজ বাড়ায় 25 পর্যন্ত নিতে পারো, 10 mg তো, পরে তুমি এটা 1.5 দিতে পারো, কন্ট্রোল হলো না তারপর 2 দিতে পারো, এগুলো 25 পর্যন্ত ডোজ বাড়ানো যায়। না কন্ট্রোল হলে তুমি এর সাথে এই মেথোট্রেক্সের সাথে সালফাসালাজিন যোগ করে দিতে পারো। সালফাসালাজিন 500 mg, এটা টিডিএস দিতে হয়, এটা কন্টিনিউ। এরপরও যদি কন্ট্রোল না হয় তুমি রেখো না, রিফার করে দাও রিউমাটোলজিস্টের কাছে, কারণ তারপরে কিন্তু তোমার স্পেশাল কিছু ওষুধ আছে, অ্যান্টি টিএনএফ ড্রাগস গুলো, যেটা হচ্ছে যে ইমিউনোসাপ্রেসেন্ট ড্রাগ, রুটিক্সিম্যাব, এগুলো আমাদের দেশের জন্য না, যদি এগুলো খুব ভালো কাজ করে, কিন্তু এগুলো দিলে হয় কি ইমিউনোসাপ্রেশন এত হয়, যে কটা রুগীর ট্রায়াল দিছে যে বঙ্গবন্ধুতে, সেই কটা রুগীর টিবি হয়ে গেছে। ইমিউনোসাপ্রেশন হয়ে বাতাসে তো টিবি ভাসতেছে, আমাদের দেশের জন্য এগুলো আসলে না, আমাদের দেশে এই পর্যন্ত দেওয়াটাই ঠিক আছে। তারপরে তুমি তাকে সিবিসি এবং এইচজিপিটি টেস্ট করবা এভরি 3 months।
কারণ কি এইগুলো বোন ম্যারো সাপ্রেশন করে, ফলে বোন ম্যারো সাপ্রেশন করে সিবিসি করে 3 মাস পর পর দেখবো যে বোন ম্যারো সাপ্রেশন হলে সিবিসি তে সব কাউন্ট গুলো কমে যাচ্ছে কিনা। এগুলো হেপাটোটক্সিসিটি করে, এই জন্য 3 মাস পর পর এইচজিবিটি করবো, এইচজিবিটি বাড়ছে কিনা। এই জন্য এই জাতীয় ওষুধ যাদেরকে দিবা তাদেরকে অবশ্যই 3 মাস পর পর সিবিসি এইচজিবিটি টেস্ট করতে তাকে আসতে বলবা। এই আসতে বলা মানে যে তো তোমার হচ্ছে প্রাইভেট প্র্যাকটিসে টাকা ইনকামের জন্য না, এটা হচ্ছে এথিক্যাল। তাকে 3 মাস পর পর অবশ্যই আসতে বলতে হবে যে এই পরীক্ষাগুলো এসে করতে হবে। স্যার মেথোট্রেক্সেট তো স্যার 25 পর্যন্ত বাড়াইতে পারবো, আর ফলিসন 25 এটা জি স্যার, আর ফলিসন কত পর্যন্ত বাড়াবো? কথা কেমন জড়ায় গেছে, আবার বলো। স্যার মেথোট্রেক্সেট মেথড 25 বাড়াইতে পারবে। আর ফলিসন ফলিসন বাড়ানোর দরকার হয় না, ফলিসন তুই একটা জায়গায় দুটো দিতে পারো, এরকম কোনো স্পেসিফিকলি বলে নাই। আর স্যালাজিনটা তুমি এই ডোজে রাখবা, স্যালাজিন আর বাড়াইতে যাবো না, স্যালাজিনটা এই ডোজে রাখবা। এগুলো কন্ট্রোল না হলে তখন তোমার চিন্তা করতে হবে, রিফার করে দেবে। আসলে রিমোটরি আর্থারাইটিস কোনো ওষুধ দিয়ে শান্তি দেওয়া যায় না, তবে স্টেরয়েড আমি যেটা করি, হ্যাঁ, যেহেতু স্টেরয়েড বই কোনো বইতে বলছে স্টেরয়েড লোড হচ্ছে তুমি কন্টিনিউ করতে পারো এইগুলোর সাথে, কারণ স্টেরয়েড দিলে সে আরাম পায়। সুতরাং এই মেথোট্রেক্সেট, এই স্যালাজিন কোনোদিন ব্যথা কমায় না, মানুষের একটা ভুল ধারণা, তো অনেক ডাক্তারও ভুল ধারণা মেথোট্রেক্সেট আর স্যালাজিন মানে ব্যথা কমাবে। এগুলো হচ্ছে যে হাতের যে ডিফর্মিটি ডেভেলপ করে যায়, সন্নেক ডিফর্মিটি, বটনিয়া ডিফর্মিটি, এবং হাতগুলো প্রত্যেকটা জয়েন্ট স্টিফ হয়ে যায়, এই বিকলাঙ্গ হাত থেকে এইগুলো রক্ষা করবে। কিন্তু ব্যথা যে এটা কমায় না একেবারে তা না, এগুলো কমাচ্ছে 20%, 30%। এগুলো কখনো এরকম 100% ব্যথা কমানোর ওষুধ এগুলো না। এগুলো হচ্ছে ইনফ্লামেশনকে কমায়, ফলে ব্যথাটা কিছু কম থাকে। কিন্তু ব্যথা কমায় হচ্ছে যে মেইনলি এইগুলো, ব্যথা কমায় হচ্ছে ব্যথার ওষুধ এইগুলি। যার জন্য রোগীরা যখন কোনো ব্যথায় ছটফট করতে থাকে, কন্ট্রোল হতে চায় না, তখন দেখবা যে রিউমাটোলজি ডাক্তারদের পরে কিন্তু অনেক লোক অসন্তুষ্ট, কারণ তারা তো এইভাবে ব্যথা কমায় দিতে পারে না। আসলে তো সব ভালো ব্যথার ওষুধ তো আবিষ্কার হয়নি যে আমি দিয়ে আপনাকে সাথে সাথে ভালো করে দেবো। রিউমাটোলজির সমস্ত রোগটাই তো সারা জীবনে, এবং অনেক ওষুধে দেখা গেলো যে ব্যথা কমায় আমরা কমাইতেও পারি না, সেক্ষেত্রে রোগীরাও বিরক্ত হয়। এই জন্য এখানে কাউন্সিলিংটা ইম্পর্টেন্ট। স্যার আরেকটা, ওই যে স্যালাজিন যে কন্টিনিউ করব, কতদিন কন্টিনিউ করব? এই যে এক্সরে করলে দেখা যাবে যে জয়েন্টগুলো ইরোসিভ চেঞ্জ, হ্যাঁ, কিছু বেশ ইরোসিভ চেঞ্জ পাওয়া যাবে। তবে এই জাতীয় রোগীগুলো সাধারণত HLA-B27 দিয়ে ডায়াগনোসিস করা হয় ক্লিনিক্যালি, আর HLA-B27। আচ্ছা, ট্রিটমেন্ট হচ্ছে যে আলটিমেটলি NSAID দেবো আগের মতো, রিমোটর আর্থারাইটিসের মতো, ইন্ডোমেথাসিন দেবো, স্টেরয়েডও দেবো, হ্যাঁ, স্টেরয়েড ওরাল দিতে পারে ইন্ট্রাআর্টিকুলার, আর DMARD, ওই যে মেথোট্রেক্সেট বা সালফাসালাজিন, ওই জাস্ট রিমোটর আর্থারাইটিসের মতন আমরা এগুলো দিতে পারি। অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, এরও সিবিসিতে ইএসআর বাড়বে, সিআরপি বাড়বে ইন অ্যাক্টিভ কন্ডিশনে। এক্সরে করলে আমরা ন্যারো পাবো, স্যাক্রোইলিয়াক জয়েন্ট স্পেস, তারপরে কি পাবো, স্ক্লেরোসিস পাবো, ফিউশন পাবো, ইত্যাদি পাইতে পারি। এটা প্রথম অবস্থা পাওয়া যায় না, লেট স্টেজে, অ্যাডভান্স স্টেজ, এমনকি বাম্বু স্পাইনও পাওয়া যায়। কিন্তু আর্লি স্টেজে লাগবে এমআরআই। তুমি ধরতে পারতেছো না ইয়াং এজে, তুমি আর্লি স্টেজে তাকে তুমি এই এক্সরে করে কিছুই পাবা না, এমআরআই করলে আর্লি স্যাক্রোআইলাইটিস পেয়ে যাবা। এদেরকে তো HLA-B27 পজিটিভ হবে। মোবিলাইজেশন ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ সুইমিং, তাকে বলো সাঁতার কাটেন, ঘোড়ার ডিম, কোথায় সাঁতার কাটবে, নদী নাই, পুকুর নাই, সব শেষ। হ্যাঁ, তাহলে সুইমিং পুল আছে, পারলে সুইমিং পুলে কাটবে, না হলে যে ছাদের উপরে ট্যাঙ্কিতে কাটবে। সাঁতার একটা ইম্পর্টেন্ট হচ্ছে মোবিলাইজেশন এক্সারসাইজ ফর দ্য অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস। লং অ্যাক্টিং NSAID দিবা, বিশেষ করে এট নাইট। হ্যাঁ, ওই যে ক্লোফেনাক এসআর লং অ্যাক্টিং, ক্লোফেনাক এসআর দিয়ে দিবা। ঠিক আছে,
রাতের বেলা দিবা, বিশেষ করে রাতের বেলায় ব্যথা বাড়ে তো এই জন্য রাতের বেলায় দিয়ে দেওয়া ক্লোফেনাক এসআর নাইটে প্রয়োজনে, অথবা 10 ডেজ। এই ক্ষেত্রে ডিএমআরডি দিবা, মেথোট্রেক্সেট সালফোসালাজিন দিয়ে দিবা। তাহলে দেখো সমস্ত ইনফ্লামেটরি আর্থাইটিসের চিকিৎসা একই, রিউমাটয়েড আর্থাইটিসের মতো, সব জায়গায় ডিএমআরডিও দেওয়া হয়। এসএলই ইনভেস্টিগেশন এর ক্ষেত্রে ইএসআর বাড়ে কিন্তু সিআরপি নরমাল। এর মেকানিজম কি একদিন ইএসআর বা সিআরপি তোমাদেরকে আলাপ করবো, তখন দেখবা যে ইএসআর স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার ওই যে অ্যাঙ্কলিং স্পন্ডাইলাইটিস তো সাধারণত স্যার ওই যে এক্সিয়াল যে স্পন্ডাইলাইটিস এখানে তো স্যার ডিএমআরডি কাজ করে না, এখানে কিভাবে দিব স্যার? ডিএমআরডি কাজ করবে না? হ্যাঁ, তোমার যে ডেভিডসনের বইয়ের ভিতরে এটা দেয়া আছে, হ্যাঁ ডিএমআরডি দিতে বলা আছে। তুমি ওটা কাজ করবে। পেরিফেরালে বলা আছে স্যার, মানে যদি এক্সিয়াল হয় তাহলে স্যার? আচ্ছা, এক্সিয়ালও কাজ করবে না তা নয়, কাজ করবে, সেটা আমি তোমাকে ডেভিডসনের রেফারেন্সটাই দিয়ে দেবো। তবে এক্সিয়াল স্পন্ডলোপ্যাথির ভিতরে আরো অনেক ডিজিজ আছে, হ্যাঁ সব ডিজিজে করবে না, কিন্তু অ্যানকোলজিক স্পন্ডাইটিসে কাজ করবে। হ্যাঁ, এটা আমি তোমাকে ডেভিডসনের ওই এটাই অংশটাই তোমাকে দেখাই দেবো। এখানে অনেক কথাবার্তা আছে, হ্যাঁ ওই যে রিউমাটোলজিস্টের ভিতরে অনেক সময় দ্বন্দ্ব বাধে, বিশেষ করে ডেভিডসনের কিছু কথা রিউমাটোলজিস্টরা একটুখানি ডিফার করে যে এটাই করবে না এই করবে। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এসএলই তে আসো, এসএলই সিবিসি তে এটা ইএসআর বাড়বে কিন্তু সিআরপি নরমাল থাকবে। এনএ ওই যে এসএলই তো যতগুলো বলছিলাম যে ক্রাইটেরিয়ার ভিতরে, ক্রাইটেরিয়া কিছু আছে হচ্ছে তোমার হচ্ছে হিস্ট্রি, কিছু আছে ইনভেস্টিগেশন এএনএ এনটিডিএস ডিএনএ। তাহলে এগুলো ইনভেস্টিগেশন দরকার, এই ইনভেস্টিগেশন করেই আমরা আসলে ক্রাইটেরিয়া ফুলফিল করবো। 11টা পয়েন্টের থেকে 4টে পাইলেই সেটাই হচ্ছে যে আমাদের এসএলই। যদি এসএলই জয়েন্ট আর স্কিন ইনভলভমেন্ট যদি নিয়ে আসে, অনলি জয়েন্ট এবং স্কিন ইনভলভমেন্ট, তাহলে তার ক্ষেত্রে হাইড্রোক্সিক্লোরোকুইন রিকোনিল দেবো। এখন তো পাওয়াই না, সব তো করোনা মনে করে খেয়ে ফেলছে। হ্যাঁ, 2 বেলা করে কন্টিনিউ করতে বলবা। এখানে কটনও দিবা, এখানে মেথোট্রেক্সেটও দিবা, এখানে ফলিসনও দিবা। তাহলে কোন সময় স্কিন অথবা জয়েন্ট ইনভলভমেন্ট হলে এইগুলো তুমি দিতে পারবা। কিন্তু যদি রেনাল ইনভলভমেন্ট হয় বা সিএনএস বা কার্ডিয়াক ইনভলভমেন্ট হয়, তুমি রিফার করে দিবা। এখানে হাই ডোজ স্টেরয়েড এবং ইমিউনোসাপ্রেসেন্ট ড্রাগ লাগবে। সুতরাং এখানে তোমার কোনো মাতব্বরি করা যাবে না, তুমি এই পর্যন্ত লিমিটেড থাকবা। জয়েন্ট আর স্কিন ইনভলভমেন্ট নিয়ে যদি এসএলই আসে, অর্থাৎ স্কিন মানে হচ্ছে যেমন বাটারফ্লাই র্যাশ অথবা ফটোসেনসিটিভিটি বা হাইপারকেরাটোসিস, জয়েন্ট এসে পলিআর্থালজিয়া, এইগুলো নিয়ে আসবে। কিন্তু রেনাল ইউরিন আরিতে তুমি ইপিএসও, আরবিসি পেয়েছো, প্রোটিন পেয়েছো বা সিএনএস ইনভলভমেন্ট পেয়েছো, তার হচ্ছে যে দেখা গেলো যে সিজার ডেভেলপ করে গেল, কনফিউশন ডেভেলপ করে গেল, কার্ডিয়াক ইনভলভমেন্ট পেয়েছো, পেরিকার্ডাইটিস পেয়ে গেছো, এই সমস্ত কন্ডিশনে তুমি আর রাখবা না, তুমি অবশ্যই রিফার করে দিবা। আর তুমি রাখবা এতটুকু পর্যন্ত, এইগুলি ট্রিটমেন্ট দিয়ে। ফাইব্রোমাইলজিয়া হলে ইনভেস্টিগেশন তো কিছু না, এটা হচ্ছে ক্লিনিক্যাল হিস্ট্রি। ট্রিটমেন্ট আছে যে যেহেতু এটাতে অ্যাংজাইটির কারণে হচ্ছে অ্যামিটিপটালিন দিয়ে দেবা 25 mg রাতে বেলা একটা করে 3 মাস খাবে। আর ফ্রোজেন শোল্ডার যদি হয়, এটাও ক্লিনিক্যাল ডায়াগনোসিস, ইনভেস্টিগেশন না, এটাও তুমি হচ্ছে যে ওরাল স্টেরয়েড, হ্যাঁ যদি একটু দিয়ে দাও হাই ডোজে, 40 mg যদি দিয়ে দাও 10 ডেজ। অনেক রুগী দেখা গেলো যে ওরাল স্টেরয়েডে কাজ করে গেছে, ভালো হয়ে গেছে, অনেকে কাজও করে না, অনেকে ঠিক মতো ওষুধ ওখানে ঢোকেও না, সেক্ষেত্রে ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড লাগবে। আর ব্যায়াম, ফিজিওথেরাপি শিখাই দিতে হবে, ওই জয়েন্টটা মুভমেন্ট করানো শিখাই দিতে হবে, নাহলে জয়েন্টটা আরো স্টিফ হয়ে যাবে। এই হচ্ছে ফ্রোজেন শোল্ডারে মেইনলি এটি প্র্যাকটিস করে ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড, কারণ এটা অনেক সময় কাজ করে না। তবে কারোর ক্ষেত্রে আমি এটি দিয়ে আর ফিজিওথেরাপি দিয়ে ভালো করছি। প্লান্টার ফাসাইটিস যদি ডেভেলপ করে, যেটা আছে যে পায়ের গোড়ালির নিচে ব্যথা, ইনভেস্টিগেশন তো কিছুই না, এটা হট থেরাপি। বলতে হবে যে কুসুম কুসুম গরম পানিতে পা ডুবায় রাখবেন, হিল প্যাড বা ডক্টর স্যান্ডেল বা ডক্টর শু পরবে। বলতে হবে বাটার দোকানে যাবেন, ওদের বলবেন ডক্টর জুতা বা ডক্টর স্যান্ডেল চাই, ওরা অর্ডার দিলে ওরা নিয়ে আসবে। এটা খুব নরম তুলতুলে একটা স্যান্ডেল বা জুতা, এটি ইউজ করতে হবে। এটি হচ্ছে 1 নম্বর চিকিৎসা। এখানে কোনো ওষুধ দিয়ে কোনো হেল্প করা যাবে না। অনেক সময় ওরাল বা ইন্ট্রাফেশাল স্টেরয়েড দিলে কাজ হয়, অনেক কাজই হয় না। সুতরাং এটা হচ্ছে 1 নম্বর চিকিৎসা। আর হচ্ছে যে গরম স্যাক, বোঝা গেছে? ডক্টর স্যান্ডেল পড়বে, নর্মাল স্যান্ডেল। সে বলে না আমার স্পঞ্জটা খুব নরম, না ওরকম না, একদম তুলতুলে নরম স্পঞ্জ পড়বে, আর হট থেরাপি দেবে। এবং এইরকম অনেক আসবে, তোমাদের পায়ের গোড়ালিতে অনেক ব্যথা করতেছে, কি করবো।
আমি অনেকে দিয়েছি স্টেরয়েড, কিন্তু কারোর ক্ষেত্রে করে, কারোর ক্ষেত্রে করে না। তবে ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে অনেক রোগীর ক্ষেত্রে রেসপন্ড করছে। থ্যাঙ্কস। এবার বলো দেখি কার কি কোশ্চেন। স্যার আমার স্যার একটা ওই যে প্রশ্ন rheumatoid- স্যার স্যার এই যে ওই যে অ্যাঙ্কেলের হিলের যে ইয়েটা এক্সারসাইজটা, ওইখানে যে হট কম্প্রেশন নাকি জোরে cold? বলো, জোরে বলো। স্যার লাস্টে যে ট্রিটমেন্টটা বললেন সেখানে কি হট নাকি কোল্ড? কারণ আমি অনলাইনে দেখলাম যে সেখানে একটা ইয়েতে এখানে লেখা আছে যে বরফ আইস কিউবটা ওইখানে ইয়ে করতে ব্যথার জায়গাতে। ইসের ক্ষেত্রে প্ল্যান্টার ফাসাইটিস। জি হ্যালো, প্ল্যান্টার ফাসাইটিসের কথা জি বলছো? জি 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 স্যার। এই ডেভিডসনের হট থেরাপি আছে। এখানে তুমি তুমি যদি সে কোল্ড থেরাপি দিয়ে সে আরাম বোধ করে তাই দিবা। এখানে বলা আছে হট বা কোল্ড থেরাপি, বুঝছো? তুমি কোল্ড থেরাপি দিলে যদি আরাম বোধ করে সেটাই দিবা, অনেকে হট থেরাপিতে আরাম বোধ করবে সেটাই দিবা। ডেভিডসনের শুধু হট থেরাপি বলা আছে। আচ্ছা স্যার। আর ওইখানে কি অ্যানসাইড দেওয়ার দরকার আছে স্টেরয়েড যদি এমসি অ্যানসাইড নাকি শুধু অনলি স্টেরয়েডটা? এটা লাইক থার্ড অপশন। জোরে বলো, আমি বুঝতে পারি। ওইখানে কি অ্যানসাইডটা কি দেওয়া যাবে? স্টেরয়েড ওই দেওয়ার এনএসআইডি কাজ করে না, এখানে এনএসআইডি এক ফুটও কাজ করে না। আচ্ছা এই যে হিল পেইন এর ক্ষেত্রে, তার শোল্ডার, ফ্রোজেন শোল্ডার, এগুলো এই পেইন কিলার বেশি একটা হেল্পফুল হয় না। এই সমস্ত কেন যায় না, এগুলোর ভিতরে জয়েন্টের বা এই সমস্ত জায়গায় পেইন কিলার কাজ করে না। স্টেরয়েড ভালো কাজ করে, না হলে স্টেরয়েড ইনজেকশন। বুঝতে পারছি স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার একটা একটা কোশ্চেন ছিল এরকম যে স্যার বয়সের ডিফারেন্স বলছেন স্যার, যে অনেক সময় মিডল এজ বলছেন, ইয়াং এজ বলছেন, এই এজ গুলা ডিফারেন্সিয়েট করতে হবে। তোমার কথা স্লো হয়ে গেছে, আবার বলো বয়সের ডিফারেন্সে। যে স্যার অনেক সময় বলছেন স্যার ইয়াং এজ, অনেক সময় বলছেন এল্ডার এজ, তো এই বয়সের ডিফারেন্সটা কিভাবে কি করবো, কোনটা কোন এজ ধরবো, এটা যদি একটু বলে দিতেন। ও আচ্ছা, এটা বাইরের দেশের বয়স তো ধর হচ্ছে যে 70 বছর পরে হচ্ছে যে ওল্ড এজ। আমাদের দেশে সেটা ধরবো না, আমাদের দেশে কাট অফ পয়েন্টে ধরবো হচ্ছে যে 50। 50-এর উপরেই বলবো ওল্ড, আর 50-এর নিচেই বলবো হচ্ছে মিডিল এজ, আর 30 নিচে বলবো ইয়াং। আর্থ্রাইটিস স্যার ওই যে স্যার মানে স্টেরয়েড ট্রিটমেন্ট যে বললেন স্যার, ওইখানে ডোজটা কি স্যার, মানে কত কেজি বডি ওয়েট স্যার দিব, এটা শুরু করবো কত কেজি বডি ওয়েটে? যে আমি প্রথমে একটা এক্সাম্পল দিছি রিমোটর আর্থারিটিসের ক্ষেত্রে। হ্যাঁ, রিমোটর আর্থারিটিসের ক্ষেত্রে দিয়েছি। এটা আছে যে বলা আছে যে 0.5 থেকে 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, এন্ড তার তো 60 কেজি, তার 30 এমজি দিলে হচ্ছে 0.5 এমজি হবে, আর 1 এমজি হলে তার 60 কেজি আছে যে 60 এমজি দিতে হবে। এখন তুমি 30 থেকে 60 এর ভিতরে যে কোনো একটা ডোজ দিয়ে স্টার্ট করো, কোনো সমস্যা নাই। 40 এমজি দিতে করতে পারো, স্যার। 50 এমজি দিতে করতে পারো। থ্যাংক ইউ স্যার কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার অস্টিওআর্থ্রাইটিস স্যার প্রেডিসোলন ইউজ করা যাবে? এই যে বলে দিচ্ছি তো, অস্টিওআর্থ্রাইটিসের কিছু কিছু অর্থোপেডিক্স এর ইন্ট্রা আর্টিকুলার স্টেরয়েড দিয়ে দেয়। হ্যাঁ, ট্যাবলেট না, ওরাল না, ওরালটা স্যার? না না না, ইন্ট্রা আর্টিকুলার দেওয়া হয়। কখনো এই যে বললাম না, কখনো কি এনএসআইডি তাহলে পর্যন্ত আমি দিতে চাই না। কন্ডিশনে আচ্ছা, বলো। তাহলে কোন কোন কন্ডিশনে স্যার স্টেরয়েড দেওয়া যাবে না ওরালটা স্যার? দেওয়া যাবে না নাকি যাবে? রিউমাটিক, জি স্যার, কোন কোন কন্ডিশন স্টেরয়েড গুলো কোন কোন সবসময় কন্ডিশন গুলো স্যার দেওয়া যাবে না? দেওয়া যাবে না হচ্ছে যে নন ইনফ্লামেটরি গুলো। হ্যাঁ, নন ইনফ্লামেটরি যেগুলো আছে এগুলো কখনো না। ট্রমাটিক কারণে বা নন ইনফ্লামেটরি যেমন অস্টিওআর্থ্রাইটিসের কারণে সবসময় চিন্তা করবো যে ইনফ্লামেটরি আর্থ্রাইটিস স্টেরয়েড খুব ভালো কাজ করে। ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, আবার সেপটিক আর্থ্রাইটিস দিও না, দিলে আবার কিন্তু ইনফেকশন আরো বেড়ে যাবে। ইনফেক্টিভ বাদে তারপর হচ্ছে নন ইনফ্লামেটরি, এগুলো কন্ডিশনে দিবা না। ইনফ্লামেটরি আর্থ্রাইটিস এটা ভালো কাজ করে। ইনফ্লামেটরি তাহলে স্যার আর্থ্রাইটিস ফ্রোজেন শোল্ডারে কেন স্যার আমরা স্টেরয়েড দিব? আর ফ্রোজেন শোল্ডার এগুলো কিন্তু সব হচ্ছে ইনফ্লামেশন। এগুলো হচ্ছে যে পেরিআর্টিকুলার, কিন্তু সব হচ্ছে ইনফ্লামেশন। এই যে যতগুলো আছে ফ্রোজেন শোল্ডার বলো, টেনিস এলবো বলো, এগুলো সব স্টেরয়েডে ভালো কাজ করে। এই যে পেরিআর্টিকুলার, এই যে ফ্রোজেন শোল্ডার বলো, তাও টেনিস এলবো বলো, রিচ জয়েন্ট, এগুলো সব হচ্ছে দেখো টিনোসাইনোভাইটিস, এপিকন্ডাইটিস, এটা হচ্ছে ইনফ্লামেশন। বুঝতে পারছো? তারপরে হচ্ছে যে প্রোকান্ড্রিক বার্সাইটিস, সব ইনফ্লামেশন। এই সমস্ত জায়গায় আছে যে তোমার স্টেরয়েড ভালো কাজ করে। অর্থাৎ ইনফ্লামেটরি যত কন্ডিশন আছে সব জায়গায় স্টেরয়েড ভালো কাজ করে। এটা পেরিআর্টিকুলার, বাট এটা হচ্ছে ইনফ্লামেটরি। স্যার অনেক পেশেন্ট বলে স্যার ক্যালসিয়াম খেলে স্যার বডি পেইনটা অনেক কমে যায়। গোড়ার ডিম। ক্যালসিয়ামের কোনো রোল কোনো বইতে নাই।
ভিটামিন ডি এর কোনো রোল কোনো বইতে নাই। আমি যদি থাকতো তাহলে আমি এগুলো ক্যালসিয়াম ভিটামিন ডি নিয়ে আসতাম। ডেভিডসনে কোথাও দেখবো না যে কোনো ব্যথায় বোথায় কোনো ক্যালসিয়াম বা ভিটামিন ডি কার্যকারী। আমার কথা বুঝছো? একটা বাজে প্র্যাকটিস স্যার। চলতেছে। স্যার অনেক সময় স্যার আরেকটা স্যার, কন্ড্রোটিন সালফেট যেটা এটা আছে ডেভিডসনে আছে, কিন্তু বলছে যে ভেরি মাইল্ড বেনিফিশিয়াল ইফেক্ট। আর ওই স্যার কোরআন কেলেকে বলছে কন্ট্রোভার্সিয়াল। অনেকে স্যার গ্লোবেক পেইনে স্যার এমিটিপটাইলিন এরপর গাবাপেন্টিন এগুলো দেওয়া হয় স্যার, এগুলা কিরকম রুল স্যার? ও লো ব্যাক পেইনে ইমিটিপটালিন গাবা পেইন এগুলো দেয় তো। জি স্যার। আচ্ছা এগুলোর ক্ষেত্রে তোমার বলি শোনো, লো ব্যাক পেইন হচ্ছে যে আমাকে তো লো ব্যাক পেইনের কারণটা বের করতে হবে, তাই না? এক দ্বিতীয় কথা হচ্ছে যে লো ব্যাক পেইনে যে ওই যে গাবাপেন্টিন যেগুলো দেয়, যখন মনে করে যে রেডিকুলোপ্যাথি আছে, রেডিকুলোপ্যাথি যদি থাকে নিউরোলজিক্যাল, তখন হচ্ছে গাবাপেন্টিন দিতে বলা হয়, কার্বামাজিপিন দিতে বলা হয়। নিউরোলজিক্যাল পেইনের জন্য বেস্ট ওষুধ হচ্ছে গাবাপেন্টিন। আমার কথা বুঝতে পারছো? বা প্রিগাবালিন যেটাই বল। জি স্যার। রেডিকুলোপ্যাথি থাকলে, আদারওয়াইজ লাগবে না। আর কেউ যদি দিয়ে থাকে সেটা আইডিয়াল না। আর অ্যামিটিপটালিন বলো, তারপর হচ্ছে ট্রামাডল বলো, তারপর হচ্ছে গাবাপেন্টিন বলো, এগুলো সব হচ্ছে যে নিউরোলজিক্যাল পেইনে কাজ করে। অ্যামিটিপটালিন, তারপর গাবাপেন্টিন, তারপর হচ্ছে আর কি কি আছে, ট্রামাডল। অনেকে স্যার ওই মাসুল রিল্যাক্সেন্ট দিয়ে দেয় স্যার। না না, মাসেল রিল্যাক্সেন্ট না, রেডিকুলোপ্যাথি যদি থাকে, হ্যাঁ, নিউরোলজিক্যাল পেইন থাকলে মাসেল রিল্যাক্সেন্ট তুমি দিতে পারো, সেটা তো এগুলো না। মাসেল রিল্যাক্সেন্ট তুমি ডাইরেক্ট দাও না, বেক্লোফেন দিয়ে দাও। মাসেল রিল্যাক্সেন্ট তুমি ডাইরেক্ট দাও, মায়োলেক্স দাও, এইগুলো দাও। কিন্তু এইগুলোতে আছে নিউরোলজিক্যাল পেইন যদি থাকে, অর্থাৎ রেডিকুলোপ্যাথি যদি থাকে, তখন হচ্ছে এই যে গাবাপেন্টিন এগুলো দিতে বলা হয়। একটা নিউমেরিক পালস থেরাপিটা স্যার একটু যদি বলতেন ভালো হতো স্যার। হ্যাঁ হ্যাঁ, পালস থেরাপিটা স্যার একটু। কি থেরাপি? না স্যার, ওই যে আমরা স্যার পালস থেরাপি স্যার দেওয়া হয় না স্যার? ও এই যে স্টেরয়েড যে পালস থেরাপি। জি স্যার। আচ্ছা আচ্ছা, এটা আমার আসলে জানা নাই, ওটা কি জেনে তোমাকে জানাইতে হবে। আমি ওটা প্র্যাকটিস করি নাই ওটা। আচ্ছা স্যার। স্যার আমার স্যার একটা ওই যে প্রশ্ন সফট ছিল টিস্যু স্যার। রেমাটোইডে অনেকগুলো উদাহরণ ছিল, ওই যে এই বার্সাইটিস, অনেকগুলো উদাহরণ ছিল, তো এগুলো ট্রিটমেন্ট কি হবে স্যার? অনেক এক্সাম্পল। এই যে বললাম, এই যে ফ্রোজেন শোল্ডারের কথা বললাম, বলে দিছি ফ্রোজেন শোল্ডার হয় ইন্টারআর্টিকুলার স্টেরয়েড বা ওরাল স্টেরয়েড দিতে পারো। এলবো জয়েন্টের এটাও কোন ওই জয়েন্টের ভিতরে ইন্টারআর্টিকুলার বা ওই রিজনে, লোকাল রিজনে স্টেরয়েড ইনজেকশন দিতে পারো, লোকাল বা ওরাল স্টেরয়েড দিতে পারো। রিজয়েন্টে প্রত্যেকটা জায়গায় তুমি স্টেরয়েড ওরালি দিতে পারো অথবা ইনজেকশন ফর্মে দিতে পারো। আর শুধুমাত্র ফাইব্রোমায়ালজিয়া বা মেকানিক্যাল পেইন এগুলো ক্ষেত্রে বাদে, এই হিল পর্যন্ত যা আছে সবার ক্ষেত্রে ওরাল স্টেরয়েড অথবা ইনজেকশন ফর্মে স্টেরয়েড। আর মেকানিক্যাল পেইনের জন্য সিম্পল একটা এনএসআইডি খাইলে হয়ে গেল। ফাইব্রোমায়ালজিয়ার ক্ষেত্রে এটা তো অ্যাংজাইটি, এই জন্য কিন্তু অ্যামিটিপটালিন খাইলে হয়ে গেল। আর বাকি সবার ক্ষেত্রে হচ্ছে যে তোমার স্টেরয়েড ওরালি অথবা ইনজেকশন ফর্ম। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। স্যার নিউরোবির কি রোল আছে স্যার? নয়, রোল নাই, কোনো রোল নাই। নিউরোবি তো স্যাররা দেয় স্যার। আজ কেউ দিলে তো চিকিৎসা হলো না, আমার তো ডেভিডসনে থাকতে হবে। আমি ডেভিডসনে না থাকলে আমি কোথা থেকে দেবো? আর কেউ আর স্যার যদি যে কোথাও থেকে অস্টিওপোরোসিস। দেয়, আমি তো এই জন্য অনেক নিউরোলজিস্টের প্রেসক্রিপশন আমার কাছে আসে, নিউরোবি খেয়ে দেয়া আছে, আমি ওগুলো অফ করে দিই। আমি কনফিডেন্টলি দিই, কারণ আমার বইতে নাই। আমি সাহস পাই, কোন একজন প্রফেসর দিয়েছে, তারপর আমি দেওয়ার সাহস পাই, কারণ আমি বইতে পাইনি। না হচ্ছে ক্যালসিয়াম ও ভিটামিন ডি দেয়, কোনো আমি সব অফ করে দিই। স্যার বনবিভা, তারপর জলিন্ড্রোনিক অ্যাসিড স্যার, এগুলোর কি রোল স্যার? এগুলো অস্টিওপোরোসিস হয় স্যার নাকি? হ্যাঁ কোনটা? বনবিভা স্যার, তারপর হ্যাঁ স্যার হ্যাঁ, হচ্ছে ওইটা হচ্ছে জলিন্ড্রোনিক অ্যাসিড স্যার। অস্টোপোরোসিস। হ্যাঁ, যে মনে হচ্ছে যে বিসফসফোনেট যেগুলো নাম বলতেছো, হ্যাঁ, যে ওইগুলো হচ্ছে অস্টোপোরোসিসের ক্ষেত্রে, অনলি অস্টোপোরোসিস। যেগুলো হচ্ছে অস্টোপোরোসিস আছে সেই ক্ষেত্রে আমি এখানে অস্টোপোরোসিসে কোনোদিন পেইন হয় না, কখনো হয় না। অস্টোপোরোসিসের হাড্ডি গুলো পাতলা হয়ে যায়, যদি একটা ফ্র্যাকচার হয় তখনই পেইন হবে, এবং লম্বা টাইম ধরে যদি বিএমডি করে তারপর আমি ডায়াগনোস করবো, তাই না স্যার? ওইটা এসে বিএমটি ছাড়া তো তোমাকে ডায়াগনোসিস সম্ভব না। হ্যাঁ, এক্সরে তো ধরা পড়ে, অস্টোপেনিয়া পাওয়া যায়, তখন সাসপেক্ট করলে বিএমডি করতে হয়। করে তারপর অস্টোপোরোসিস লেভেল আছে, ওগুলো যে টি স্কোর, জেড স্কোর, এগুলো আমি এখানে আনি না। এগুলো হচ্ছে যে ওই উপরের কথাবার্তা, যদি ডেভিডসনের কোচিং এর সময় আমি এগুলো না আলাপ করবো, এগুলো আবার এমসিকিউ হয়, ওগুলো তখন আলাপ করবো। তো ওইগুলো বিভিন্ন স্যার স্কোর আর আছে।
স্যার এই যে বনবি বা জলিনোইক অ্যাসিডের স্যার কোনো রোল আছে যে লাম্বার স্পন্ডালাইসিস বা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইসিস? এই আর্থারাইটিসে কোনো রোল নাই, অস্টিওপোরোসিসের রোল আছে। হ্যাঁ, তুমি যদি লম্বা টাইম ধরে কারো স্টেরয়েড দাও তখন এটা দিতে বলা হয়। স্টেরয়েড দিলে তো তোমার অস্টিওপেনিয়া ডেভেলপ করে, অস্টিওপোরোসিস হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে প্রিভেন্টিভ হিসেবে অনেকে ওইগুলো দিয়ে দেয়। হ্যাঁ, কিন্তু আলটিমেটলি তোমার যে আর্থ্রাইটিসের ক্ষেত্রে কোথাও কোনো জায়গায় এগুলো রোল নাই। স্যার যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস, লাম্বার স্পন্ডালাইসিস এগুলো তো স্যার স্টেরয়েডের তো কোনো রোল নাই। স্টেরয়েড জি স্যার। এগুলো তো ইনফ্লামেটরি আর্থ্রাইটিস রোল আছে। ইনফ্লামেটরি আর্থ্রাইটিসে তুমি দিতে পারো, ডিএমআরটি দিতে পারো, এগুলো রোল আছে। স্যার পিএলআইডি অপারেশন করা হয়, স্যার কোন সময় স্যার অপারেশনটা করা হয়? এলআইডি অপারেশন তোমার ইন্ডিকেশনটা কখন? স্যার অনেক সময় স্যার অনেকে অপারেশন করতে চায় অ্যাকচুয়ালি স্যার লো ব্যাক পেনের জন্য, পেনটা স্যার রেডিয়েট করতেছে। একটা হচ্ছে কি পিএলআইডি হলে, এখানে শোনো, পিএলআইডি হলে হচ্ছে কি, পিএলআইডি হচ্ছে যে আমাকে কতখানি সমস্যা তৈরি করতেছে। পিএলআইডি হলে আমার যে রেডিওগ্লোপ্যাথি হচ্ছে যে একবারে পায়ে নিচ পর্যন্ত রেড ফ্ল্যাগ সাইন ডেভেলপ করে গেছে। অনেক পিএলআইডি ফিজিওথেরাপিতে ভালো হয়ে গেছে। আবার অনেক পিএলআইডি অপারেশন করতে যে আরো সর্বনাশ করছে যদি এক্সপার্ট হ্যান্ডে যদি অপারেশন না করা হয়। সেই জন্য হিসাব করতে হবে যে সে তো পেইন এ কাতরাইতেছে, এখন পেইনটা বড় নাকি তার হচ্ছে যে দুই পা প্যারালাইসিস হয়ে যাচ্ছে নাকি ব্লাড বাউল ডিস্টার্ব যাচ্ছে। এই ক্ষেত্রে অপারেশন অবশ্যই দরকার আছে। আমার নিউরোলজিক্যাল একটা স্ক্রিনিং করতে হবে। সে স্ক্রিনিং করে আমার অপারেশন, আমাদের দেশে তো স্ক্রিনিং লাগে না, আমাদের দেশে সিজার কখন হয়? প্রেগন্যান্সি হয়। সিজারের ইন্ডিকেশন কি? প্রেগন্যান্সি। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা হয়ে গেছে এরকম। এই লকডাউনে অনেক গাড়ি ডাক্তার হসপিটালে যাইতে পারে না, সবকটা নর্মাল ডেলিভারি হয়েছে। অথচ এইগুলো যদি লকডাউন না থাকতো সবকটা সিজার হয়ে যেত। অবস্থা হয়ে গেছে কি পিএলআইডি একটু হলেই ধরে বাইন্ধে নিয়ে যায় তার অপারেশন করার জন্য। আসলে তা নয়। আইডিয়াল জিনিসটা হচ্ছে যে পিএলআইডি হলে একটা স্কোরিং করতে হবে, যে এটা আমাকে হিসাব করতে হবে যে আসলে অপারেশনের খুব জরুরি কিনা। ইমার্জেন্সি না হলে পিএলআইডি অপারেশনের দরকার হয় না, ওটা ফিজিওথেরাপি কারেক্ট ওয়েতে যদি দেওয়া হয় তাহলে দেখা যায় ভালো হয়ে যায়। আর আমাদের যে ফিজিওথেরাপিস্টরা যে শুধু ফিজিওথেরাপি দেয় আরো 12টা বাজে যায়। এজন্য ভালো মতো যদি ফিজিওথেরাপিস্টের আন্ডারে ভালো একজন আন্ডারে পড়ে, ভালো মতো ফিজিওথেরাপি দিলে অনেক পিএলআইডি রিকভার করে যায়। এগুলো লাগে না, সব পিএলআইডি অপারেশন লাগে না। আর যখন অপারেশন লাগবে তার একটা স্কোরিং আছে, দেখতে হয় নিউরোলজিক্যাল ডেফিসিট কতখানি হয়েছে, বাউল ব্লাডের ডিস্টার্বনেস হচ্ছে কিনা, ইত্যাদি ইত্যাদি দেখে তারপরে তোমার অপারেশনের যেতে হয়। এগুলো আমাদের দেশে কোনো নাই, বুঝছো? বই আছে বইয়ের জায়গায়, প্র্যাকটিস আছে প্র্যাকটিসের জায়গায়। স্যার একটা কোশ্চেন ছিল রিউমেটিক ফিভার থেকে। হ্যাঁ বলো। স্যার রিউমেটিক ফিভার ট্রিটমেন্টে বলা হয়েছিল গ্লুকোকর্টিকয়েড দেওয়ার জন্য। স্যার ওখানে ফার্স্ট ডোজটা বলা হয়েছিল স্যার আপ টু কল অফ ইএসআর। স্যার ইএসআরটা এখন কত? ফার্স্ট যে ডোজটা দেওয়া ছিল স্যার বলা হয়েছিল আমি ডোজটা যখন ট্যাপারিং করবো তখন স্যার বলা হয়েছিল স্যার আপ টু কল অফ ইএসআর। কতদিন পর আমি ইএসআরটা দেখতে পারি? ও আচ্ছা, রিউমেটিক ফিভারের ক্ষেত্রে বলছো এই তো? স্যার হ্যাঁ, রিউমেটিক ফিভার এই যে উপরে